আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। সরকার আগামীকাল থেকে চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ওপর থেকে শুল্ক সাময়িকভাবে মকুব করেছে। দেশজুড়ে এক মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান শুরু হচ্ছে আগামীকাল। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই অভিযানকে জাতীয় প্রচারাভিযানে পরিণত করতে খামার, কৃষক ও গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। দিল্লি পুলিশ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং ৫ দিনের ভারত সফরে গত সন্ধ্যায় নতুন দিল্লি এসে পৌঁছেছেন। IPL ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৪তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দি সম্প্রচারের ঠিক পরেই অনুষ্ঠানটি আঞ্চলিক ভাষায় সম্প্রচারিত হবে। কর্ণাটকে বিধানসৌধে অনুষ্ঠিত কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে DK শিবকুমারকে দলের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। এ প্রসঙ্গে বিধায়করা সিদ্দারামাইয়া এবং ড G পরমেশ্বরের উত্থাপিত প্রস্তাব গ্রহণ করেন। DK শিবকুমারের কার্যালয় থেকে জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে বিধায়করা তাকে তাদের নেতা এবং পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। শিবকুমারকে নেতা হিসেবে নির্বাচিত করার প্রস্তাবটি গৃহীত হওয়ার পর সভায় AICC সাধারণ সম্পাদক KC বেণুগোপাল আনুষ্ঠানিকভাবে সমস্ত কংগ্রেস বিধায়কদের কাছে এই বার্তা ঘোষণা করেন। পরে বেঙ্গালুরুতে সংবাদ মাধ্যমকে শ্রী বেণুগোপাল বলেন যে DK শিবকুমারকে দলের বিধায়করা সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত করেছেন এবং তিনি সরকার গঠনের দাবি জানাতে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। আগামী ৩রা জুন শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সরকার আগামী মাসের ১ তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ওপর থেকে শুল্ক সাময়িকভাবে মকুব করেছে। বস্ত্রমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তুলা চাষী এবং সমগ্র তুলা মূল্য শৃঙ্খলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে যে তুলো চাষের মরশুম ছাড়া অন্য সময়ে বাস্তবায়িত এই পদক্ষেপ বস্ত্রশিল্পের জন্য তুলার পর্যাপ্ত যোগান নিশ্চিত করবে, MSME ক্ষেত্রকে সহায়তা যোগাবে, উৎপাদন উপকরণের খরচ নিয়ন্ত্রণে রাখবে এবং ভারতীয় বস্ত্রশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে জোরদার করবে। এই পদক্ষেপ চাষিদের স্বার্থ রক্ষা করবে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখবে বলে মন্ত্রক বিশেষভাবে উল্লেখ করেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ক্ষেত বাঁচাও অভিযানকে একটি জাতীয় প্রচারাভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করা প্রয়োজন। নতুন দিল্লিতে ক্ষেত বাঁচাও অভিযানের প্রস্তুতি সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মন্ত্রী গতকাল একথা বলেন। এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহার, আবহাওয়াজনিত প্রতিকূলতার প্রেক্ষিতে কৃষকদের পরামর্শ প্রদান, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। ক্ষেত বাঁচাও অভিযান আগামীকাল থেকে ৩০ জুন পর্যন্ত দেশ জুড়ে পরিচালিত হবে। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং গতকাল নতুন দিল্লিতে AI চালিত CP গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। এই চ্যাটবটটি নাগরিকদের একটি ইন্টারঅ্যাক্টিভ কথোপকথনমূলক ইন্টারফেসের মাধ্যমে জন অভিযোগ নথিভুক্ত করার সুযোগ করে দেবে। ড জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতান্ত্রিকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন যে সমাধান দিদি বর্তমানে ভারতের 22টি ভাষাতেই পাওয়া যাবে। আরও আঞ্চলিক ও স্থানীয় ভাষাকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। ভারতের ভাষাগত বৈচিত্র্যের কারণে শাসন ব্যবস্থার প্ল্যাটফর্মগুলিকে সহজলভ্য ভাষায় করা প্রয়োজন, যে ভাষা ব্যবহারে নাগরিকরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার ফলে বৃহত্তর অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। মন্ত্রী বলেন, 2014 সালের আগে বার্ষিক নথিভুক্ত জন অভিযোগের সংখ্যা প্রায় 2 লক্ষ থেকে বেড়ে বর্তমানে 25 থেকে 30 লক্ষে দাঁড়িয়েছে। सन 2014 से पहले कि केवल यहाँ पर 2 लाख शिकायतें दर्ज होती थी प्रति वर्ष। आज उसकी बढ़कर के संख्या 25 से 30 लाख होगी। कारण ये कि वी हैव बीन प्रॉम्प्ट, वी हैव बीन फॉलोइंग टाइमलाइंस, वी हैव बीन रिस्पॉन्सिव। और ये इसलिए संभव हुआ कि टेक्नोलॉजी का भरपूर और पर्याप्त उपयोग किया गया, आर्टिफिशियल इंटेलिजेंस का किया गया।
পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল এই অ্যাপের সূচনা করেন। এর মাধ্যমে যে কোনো সাধারণ নাগরিক এলাকায় জমা জল, আবর্জনা এবং নিকাশি সংক্রান্ত সমস্যার ছবি তুলে স্বচ্ছ অ্যাপে আপলোড করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার 2 ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করবেন। শ্রী মনোহর লাল বলেন, প্রধানমন্ত্রী বারবার স্বচ্ছতার বিষয়ে প্রচার চালাচ্ছেন। স্বচ্ছ ভারত অভিযানের আওতায় শহর ও গ্রামাঞ্চলের পরিচ্ছন্নতা রক্ষার কাজ চলেছে। इस ऐप में जनता को, नागरिकों को एक सुविधा दी गई है कि जहां भी आप गंदगी देखते हैं वहीं उसका फोटो खींचिए और उस फोटो पर इस ऐप के माध्यम से अपलोड करिए। तुरंत डिपार्टमेंट जो लोकल म्युनिसिपैलिटी है उसके पास वो जाएगा। प्रधानमंत्री जी ने लाल किला से इस बात का आह्वान किया था कि हमको हर शहर, हर गांव ODF करना है, टॉयलेट बनाने हैं। कि पिछले 10-12 साल में देश भर में जितना काम हो गया उतना बंगाल में नहीं हो पाया, लेकिन जो भी कमियां उस समय रही हैं विद इन शॉर्टेस्ट टाइम हम उसको पूरा करेंगे। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তে এই কর্মসূচিকে পৌঁছে দেওয়া হবে। প্রথম পর্যায়ে 10টি পুরসভা ও পুর নিগমে এই পরিষেবা চালু হচ্ছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI ও মুম্বাইয়ের অন্ধকার জগতের হয়ে কাজ করার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিল্লি ও মহারাষ্ট্রের পুনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের দেশের রাজধানীর গুরুত্বপূর্ণ ভবন ও নিরাপত্তা আধিকারিকদের উপর হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দিল্লি পুলিশের স্পেশাল সিপি অনিল শুক্লা। সীমান্তের ওপার থেকে তাদের নির্দেশ দেওয়া হচ্ছিল। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। মিয়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং গত সন্ধ্যায় 5 দিনের ভারত সফরে নতুন দিল্লি এসে পৌঁছেছেন। কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এর আগে গতকাল মিয়ানমারের রাষ্ট্রপতি বিহারের গয়া সফর করেন এবং মহাবোধি মন্দিরে প্রার্থনা করেন। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যার মধ্যে বেশ কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ রয়েছেন। বর্তমান পদে আসীন হওয়ার পর রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইংয়ের এটি ভারতে প্রথম সফর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় রাষ্ট্রপতি হ্লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে মিয়ানমারের রাষ্ট্রপতির ইতিবাচক মনোভাবের প্রশংসা করেছেন। মিয়ানমারের রাষ্ট্রপতি আগামীকাল প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দুদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। তিনি একটি ব্যবসায়িক ফোরামেও অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্কাইকাস্ট ব্যবস্থার সূচনাকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, আবহাওয়া পর্যবেক্ষণের এই ধরনের প্রযুক্তি ব্যবহারের ফলে কুয়াশা ও ঝোড়ো হাওয়ার সময় বিমান চলাচল ব্যবস্থা উন্নত হবে। যাত্রী সুরক্ষা ও বিমান যাত্রার সুবিধার্থে দেশের আরও বিমানবন্দরে এই প্রযুক্তি কাজে লাগানো হবে বলেও তিনি জানান। নির্বাচন কমিশন নতুন দিল্লিতে গতকাল ভারতের নির্বাচন কমিশনের আইনজীবীদের জাতীয় সম্মেলন 2026-এর আয়োজন করে, যার মূল উদ্দেশ্য হল কমিশনের আইনি কাঠামোকে আরও শক্তিশালী করা। এই সম্মেলনের উদ্বোধন করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন যে একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকায় সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করে। তিনি বুথ স্তরের আধিকারিক এবং বুথ স্তরের এজেন্টদের ভোটার তালিকা ব্যবস্থাপনার অগ্রসৈনিক হিসেবে অভিহিত করেন। এছাড়া তিনি আসাম, কেরালাম, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনগুলিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেন। সারা দেশের বিভিন্ন আদালতে কমিশনের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আইনজীবীদের নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টার তিনি ভূয়সী প্রশংসা করেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স আজ IPL ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। আজ যে দল জিতবে দ্বিতীয়বার IPL চ্যাম্পিয়ন হবে তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবার ট্রফি জয় করেছিল। 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। দুই দলই লিগ পর্যায়ে 9টি করে ম্যাচে জয় পেয়েছে। সিঙ্গাপুর ওপেনের ব্যাডমিন্টনের ফাইনালে আজ পুরুষদের ডাবলসে ভারতের জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি ইন্দোনেশিয়ার জুটি মোহাম্মদ শোয়েবুল ফিক্রি এবং ফাজার আলফিয়ানের মুখোমুখি হবেন। সাত্বিক সাইরাজ এবং চিরাগ সেমিফাইনালে বিশ্বের 1 নম্বর দক্ষিণ কোরীয় জুটি সিও সেউং জায়ে এবং কিম ওন হোকে 21-19, 21-18 ব্যবধানে পরাজিত করেন। পুরুষ ডাবলসের অপর সেমিফাইনালে ইন্দোনেশীয় জুটি চীনের লিয়াং ওয়েং কেং এবং ওয়াং চ্যাংকে সরাসরি গেমে 23-21, 21-4 ব্যবধানে পরাজিত করেছে। মেয়েদের ক্রিকেটে ব্রিস্টলে অনুষ্ঠিত
তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচে গতরাতে আয়োজক ইংল্যান্ড ২৬ রানে ভারতকে পরাজিত করেছে। এর ফলে তিন ম্যাচের সিরিজটির ফল এখন ১-১। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। মিয়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং ৫ দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল ৭টা বেজে ২৫ মিনিটে।